ডিপিএল এ পুরো ওয়ার্ল্ডের রেকর্ড 1138। 1138। হ্যাঁ 1138 এনামুল বিজয় করলেন। আগের মৌসুম পরের মৌসুম 1000 রানস আপনি করেছেন। এত কিছু করার পরেও যখন জাতীয় দলের ওই হিসাবের মধ্যে আপনি থাকেন না, টু মেনি চান্সেস অনেকেই পায়। আমি কাউকে দোষ দিচ্ছি না, সুযোগ পাওয়াটাই তো উচিত। আপনারও সুযোগ পাওয়া উচিত ছিল, আপনি পান না। আপনার সমস্যাটা কোথায়? রান করেন না। আসলে আমি জানি না, আমার সাথে এটা প্রথম দিকেও হয়েছে যে আসলে খোলাসা করতে চাই না যে আমি কেন চান্স পাচ্ছি না। এগুলো আমি সবসময় জানতে চেয়েছি, কারণ আমি চাই যে দেখেন আমার অনেক পোটেনশিয়াল আছে যেটা আমি ন্যাশনাল টিমে দিতে চাই। আমি ডোমেস্টিকে ভালো খেলছি, ন্যাশনাল টিমে যাচ্ছি ওখানেও কিন্তু ভালো খেলছি, এমন না ন্যাশনাল টিমে যে ভালো খেলিনি। ন্যাশনাল টিমে যখন আমি 1100 রান করে গেলাম, আমি কিন্তু জিম্বাবুয়ের সাথে দুইটা 80s রান করেছি, দেশীয়দের মধ্যে হাইয়েস্ট রান ছিল, খুব ভালো রান করেছি। এরপরে আমি যখন নিউজিল্যান্ডেও আপনি খারাপ, নিউজিল্যান্ডে দুইটা ইনিংস খুব ভালো খেলেছি এবং হ্যাঁ কোচও খুব অ্যাপ্রিশিয়েট করলো। যখন রাসেল ডোমিঙ্গো ছিল, সেও কিন্তু খুবই অ্যাপ্রিশিয়েট করছিল আমার ইনিংস গুলো এবং বলছিল যে তোমার মধ্যে ওই পটেনশিয়াল যেটা আছে, যেটা আসলে 3 ফরম্যাটেই খেলার মতো যোগ্যতা তুমি রাখো। তো ওই কনফিডেন্সটা খুব সুন্দর বিল্ড হচ্ছিল। তারপর ইন্ডিয়া সিরিজের পরে আমি আবার টিমে নাই, তো তখন আসলে একটু খারাপ লাগে। কিন্তু আমি যদি জানতে পারি যে আমার এটা একটা প্রবলেম আছে, আপনি জানার চেষ্টা করেছিলেন? যে অবশ্যই জানার চেষ্টা করেছি, কেন করব না। আমি চাই তো ন্যাশনাল টিমে। আপনাকে কি উত্তর দেওয়া হয়? পারফর্ম করতে থাকো, সুযোগ আসবে। পারফর্ম মানে না, মানে পারফর্ম করতে থাকো, সুযোগ আসবে, এটার উত্তর তো আপনি পারফর্ম করেই দেখিয়েছেন। তারপরেও আসলে তারপরে জিজ্ঞেস করেছেন যে হাউ মেনি ইয়ার্স আই হ্যাভ টু পারফর্ম? না, আসলে করা হয়নি। এটা করবেন এবার প্লিজ আমার থেকে। না, আমি চাই যে সব প্লেয়ারই যারা পারফর্ম করবে তারা যেন তাদের পারফেক্ট অ্যানসারটা যেন পায়। এটা ফ্রাস্ট্রেটিং কতটা বিজয় যে 700+ রানস ইন লঙ্গার ভার্সন, 50 ওভারি ক্রিকেটে আপনি রেগুলার রান করছেন, বাট আলটিমেটলি হচ্ছে কোনো প্রপার অ্যানসার আপনি জানেন না। আপনি কতদিন ন্যাশনাল টিমে সুযোগ পাবেন, কতদিন পরে, সেই উত্তরটা আপনি জানেন না, কেউ আপনাকে পারফেক্টলি জানায়ও না। এটা একটু কষ্টদায়ক, হ্যাঁ আসলে খারাপ লাগে। তাছাড়া আসলে কিছু করার নেই, বাট আই এম ভেরি লাকি যে হ্যাভ এ নাইস ফ্যামিলি, দে আর ভেরি সাপোর্টিং। সবসময় যখন বাসায় যায় বা ওইটা সাপোর্টটা পাই, আমার ওয়াইফ, আমার পিচ্চি আছে, তাদের সাথে দারুণ সময় পার করতে পারি। তো এই জন্য আসলে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড কম থাকা হয় এখন। আমি চেষ্টা করতে থাকি, বাট যে কষ্টটা সবসময় লাগতো, আমার মেয়ে 4-5 বছর হয়ে 5 বছর বয়স হতে যাচ্ছে, লাস্ট 5 বছরে আমি আসলে প্রচন্ড পরিমাণে যে কষ্ট পাওয়াটা, ওটার থেকে আমি চিন্তা করেছি কিভাবে ইমপ্রুভ করতে পারি, আরো বেটার কিভাবে করতে পারি, আরো কিভাবে ভালো পারফর্ম করতে পারি, যেন ন্যাশনাল টিমে আসতে পারি। বাট আগে যে কষ্ট পেতাম, ঘুমাতে পারতাম না, মানে ফ্যাটিক চলে আসতো শরীরে, রাত 2টা-3টা বেজে গেছে, ঘুম আসতেছে না, সকালবেলা 4টা-5টার সময় উঠে বসে আছি। নিজেকে আনলাকি ভাবো? অবশ্যই ভাবি, কেন ভাববো না। খেলার দিক থেকে আমি আনলাকি ভাবি। আমি আমার লাইফে অনেক স্বপ্ন দেখি যেগুলো আসলে অ্যাচিভ করতে চাই। যদি প্রপারলি আপনাকে সেই সুযোগটা দেয়া হতো যেটা অন্যরাও তুলনামূলকভাবে পায়, এনামুল বিজয় আজকে কোথায় থাকতো? লিজেন্ড, সমসাময়িকে অনেকে তো লিজেন্ড, আই এম শিওর ডেফিনেটলি। আমি ওই সর্বোচ্চটুকু সুযোগ পেলে আপনি কিংবদন্তি হতে পারতেন। আমি মনে করি যে ডেফিনেটলি আমি অনেক ভালো জায়গায় থাকতে পারতাম, যেটা আমি নেই, যেটা আমি ডোমেস্টিকে আছি, যেটা আমি ইন্টারন্যাশনাল হতে পারতাম। ইন্টারন্যাশনাল লিজেন্ড মিন্স এনামুল বিজয় নিশ্চয়ই একটা তো মানে মানদণ্ড আছে বা স্বপ্নের জায়গা রয়েছে, সেটা আসলে কোন জায়গাটায় থাকতেন আপনি? যদি কোনো টিমের প্যারামিটারটা কি, যদি কোনো টিমের নাম বলতে হয়, আপনি ইন্ডিয়া টিমের নাম যদি একজন দুইজনকে বলতে হয়, আপনি দুজনের নাম বলতে পারবেন অবশ্যই। আপনি অস্ট্রেলিয়ার দুইজনের নাম বলতে পারবেন, রিসেন্টলি প্লেয়ার। ইংল্যান্ডের 2-3 জনের নাম বলতে পারবেন। সাউথ আফ্রিকা, আফগানিস্তান, শ্রীলঙ্কা, সব জায়গায় কিন্তু আপনি একটা টিমের একটা আইকনিক নাম বলতে পারবেন। আমাদের বাংলাদেশে কিন্তু নাম বলতে পারবেন, সাকিব আল হাসান আছে, মাশরাফি আছে, তামিম ইকবাল আছে। তা আমি অবশ্যই যদি বাংলাদেশের নাম বলা হতো, এনামুল বিজয় থাকতো, আমি এটা মনে করি। কিছু ক্ষেত্রে কি মনে হয় বিজয় টু বি ভেরি এখনো সম্ভব, বিশ্বাস করেন, আমি এখনো ফিল করি যে এখনো সম্ভব। আমি এটা, আমি যদি মাহমুদুল্লাহ রিয়াদ 39 রানিং এখনো খেলছে, সেই হিসাবে আপনার আরো 10 বছর আপনাকে যদি প্রপারলি সুযোগ দিয়ে খেলতে পারবেন, আমি তো অবশ্যই ফিটনেস নিয়ে খুব একটা ঝামেলা নেই, আশা করি। এক্স্যাক্টলি, তারাও কিন্তু আমাদের মোটিভেট করে অবশ্যই। মুশফিক ভাই যেভাবে এখনো হার্ড ওয়ার্ক করছে এবং পারফর্ম করছে, রিয়াদ ভাই যেভাবে পারফর্ম করছে, স্টিল তামিম ভাই যেভাবে এখনো রান করছে, তো অবশ্যই আমি কেন পারবো না। গুড বুকে থাকাটা কতটা ইম্পর্টেন্ট? আসলে গুড বুকটা নিজেকেও তৈরি করে নিতে হয়, পারফরমেন্স দিয়ে, সবকিছু দিয়েই। বাট অনেক সময় আসলে যারা পারফর্মার, তারা আসলে এত কিছু চিন্তা করে না রিয়াসাত ভাই, সত্যি বলতে। তারা শুধু পারফরমেন্স চিন্তা করে, যে পারফরমেন্স দিয়ে টিমকে কিভাবে জিতানো যায়, পারফরমেন্স দিয়ে কিভাবে আজকে টিমকে হেল্প করা যায়, পারফরমেন্স দিয়ে দেশকে কিভাবে
ট্রফি জেতানো চাই। আসলে পারফর্মাররা কখন ওইভাবে চিন্তা করেন আমাকে গুড বুকে থাকতে হবে, আমাকে কাউকে দেখাইতে হবে, আমাকে কাউকে মেনটেন করে চলতে হবে। আমি মনে করি না পারফর্মাররা কখনো এইভাবে চিন্তা অন্য করে। কোনো দেশের হয়ে যদি এনামুল বিজয় খেলতেন, ধরেন বাংলাদেশে আপনি জন্মেছেন, বাংলাদেশের হয়ে খেলেছেন, ভবিষ্যতে আপনি খেলবেন, যদি এই এনামুল বিজয়ের এক্সিস্টেন্সটা অন্য কোনো ক্রিকেট বোর্ড অন্য কোনো দেশে হতো, তাহলে কি মনে হতো যে ঘটনাটা অন্যরকম হতে পারতো? না, সেটা মনে হয় আমি আই এম কখনো? সো প্রাউড বি এ বাংলাদেশি। আই এম ভেরি প্রাউড। আমি যতবার এটা অবশ্যই ট্রুলি এটা বলা উচিত না, বাট আমি মনে করি আমি যতবার ক্রিকেটের মানে যতবার জন্মগ্রহণ করতে চাই আমি ক্রিকেটার হয়ে জন্মগ্রহণ করতে চাই। ব্যাপারটা এরকম আর কি আমাদের জন্য, আমার ক্রিকেটটা। তো আমি বাংলাদেশি হিসেবে খুবই প্রাউড ফিল করি যে বাংলাদেশি আমি একজন প্লেয়ার, যে আমি বাংলাদেশি সার্কিটে যেরকম খেলার দরকার ছিল সেরকম চেষ্টা করছি, বাট হয় নাই। এর মানে না যে বাইরের দেশে খেললে আমি অনেক ভালো জায়গায় থাকতে পারতাম, বাট যতবার আমি ক্রিকেট খেলতে চাই আমি বাংলাদেশি হয়ে রিপ্রেজেন্ট করতে চাই এবং বাংলাদেশের পতাকা নিয়ে আমি খেলতে চাই। ইটস সো প্রাউড মোমেন্ট আমার জন্য সবসময়। সো আমি আসলে ওইভাবে চিন্তা করিনি যে বিদেশে বাইরের দেশে খেলে কি হতো, বাট এটা সত্যি যে রেসপেক্টের জায়গাটা, যেই ক্লিয়ারিটির জায়গাটা, সেটা বাইরের দেশে তুলনামূলক বাংলাদেশ থেকে অনেক বেটার। যে আপনাকে কেন নেওয়া হচ্ছে না বা কেন নেওয়া হলো, কেন আপনাকে বাদ দেওয়া হলো, ইটস নট অল অ্যাবাউট বিজয়, ইটস অল অ্যাবাউট এভরিওয়ান। যে কাকে আপনি নিচ্ছেন, কাকে আপনি নিচ্ছেন না, সে জানে কি না, সে কি করতে বাংলাদেশে চান্স পেলো, কি করবে, তার পয়েন্ট, তার জায়গাটা কি, সে কি কি কাজে লাগবে, কোন কোন সময়, কি জন্য তাকে নেওয়া হচ্ছে, কি জন্য তাকে বাদ দেওয়া হচ্ছে, তার কি কি ইমপ্রুভ করার জায়গা আছে, সেই জিনিসগুলো ক্লিয়ারিটি থাকলে পারে অবশ্যই প্রতিটা প্লেয়ারের জন্য ইজি হয় পারফরমেন্স করা, চিন্তা করা। সে জানে টেস্ট খেলবে না, সে সাদা বলে খেলবে, ওকে সাদা বলে আমি কি কি কাজ করতে পারি, সে সাদা বলে খেলবে না, রেড বলে খেলবে, রেড বলে আমি কি কি কাজ করতে পারি, Exactly. কোথায় কোথায় ইমপ্রুভ করার জায়গা আছে। এই জিনিসগুলো যখন আসে তখন একটা প্লেয়ারের জন্য খুব ইজি হয়ে যায় সে মেনটেন করা। দেখেন আমরা কিন্তু কেউ বাংলাদেশ বাইরের দেশে ফ্র্যাঞ্চাইজি ফার্স্ট ক্লাস খেলি না। আমরা ফ্র্যাঞ্চাইজি টি10 খেলি, টি20 খেলছি, বাট তাও এরকম না। কিন্তু আমাদের কিন্তু খেলা উচিত যখন আমাদের ব্যাক সময় থাকে, যে একটা সময় থাকে 6 মান্থ, ওই টাইমটাতে কিন্তু আমার ফার্স্ট ক্লাস প্লেয়ার যারা আছে বা ন্যাশনাল টিমের যারা টেস্ট খেলছে তারা কিন্তু কিছুই থাকে না। এক্স্যাক্টলি। তো তারা কিন্তু বিসিবির সাথে কথা বলে কিন্তু একটা সুন্দর বাইরের দেশে একটা এনভায়রনমেন্টে কিন্তু খেলার সুযোগ করতে পারে, বা ওইরকম প্র্যাকটিসের সুযোগ কিন্তু তারা করে নিতে পারে নিজেকে ইমপ্রুভ করার জন্য। তো যেহেতু তারা ক্লিয়ার না, তারা আসলে জানে না আসলে কোথায় সমস্যা, কখন খেলবে, কিভাবে মানে খেলবে। এটা কি অনেকটা এরকম কিনা যে ধরেন একজন রোগীর অসুস্থ, তার অনেক কিছু হতে পারে, গল ব্লাডারে স্টোন হতে পারে, আই সাইডে সমস্যা হতে পারে, হেডেক হতে পারে, আরো বড় অসুখ হতে পারে, কিন্তু ডাক্তার বলছে যে ঠিক আছে আপনি খাওয়া দাওয়া ঠিক করে করেন, অসুখের নাম বলছেন না। ব্যাপারটা কি অনেকটা এরকম? আসলে কিছুটা, বাট আমি চাই যে এগুলো আরো বেটার হবে এবং বেটার খুব তাড়াতাড়ি হওয়াটা জরুরি। মানে আপনি আপনার অসুখের নাম জানেন না, কি কারণে বার হয়ে যান দল থেকে? এটা একটু আমি একটু ক্লিয়ার না ভাইয়া, সত্যি বলতে একদমই ক্লিয়ার না। আসলে আমি অপেক্ষাই এই যে সিলেকশন প্যানেল চেঞ্জ হয়েছে, আপনি সব প্যানেলেই আপনি দলে ঢুকেছেন, বের হয়েছেন, ক্ল্যারিটি পান নাই, মানে ওইটা সেম সবার ক্ষেত্রেই মোটামুটি। আসলে মানে নতুন নতুন তো দায়িত্বে অনেকেই এসেছে, কাজ করছে নিশ্চয়ই। আসলে দেখেন আমি ক্ল্যারিটির জায়গায় কি সবাই একই রকম, রোলটা একই রকম? দেখেন আমাদের যে ইন্টারভিউ গুলো হয় বা আমাদের কথোপকথনটা অনেকে পজিটিভলি নিবে, অনেকে নেগেটিভলি নিবে। তো দেখেন আমার একটা ওয়ার্ড কাউকে কষ্ট দিয়ে বলা বা কাউকে কষ্ট পাক, এটা আমি চাই না। আমি একটা কথা বলে ফেলতেই পারি যে আমার কষ্টের জায়গা থেকে আমি একটা কথা বলে ফেললাম, বাট আসলে এটা কতটুকু তার জন্য, তার ফ্যামিলি আছে, তার একটা জায়গা আছে, সে একটা সার্কেল নিয়ে আছে, তারকে বলা মানে তার সাইডে সবাইকে একটা বলা চাই না। কষ্টে আছে কিছু না বলাও অনেক ক্ষেত্রে অনেক কিছু বলা আমি চাই যে সবাই সম্মানী মানুষ, অনেক সম্মানী মানুষ এবং অনেক অভিজ্ঞ মানুষ, তারা বাংলাদেশের জন্য সূক্ষ্ম বিচার, সুন্দর বিচার করবে। এটা আমি যেতে চাই বিজয়, এবং কিছু বিষয় আপনাকে জিজ্ঞেস করব, যদি আপনি কোনোটা উত্তর দিতে না চান ইউ ক্যান পাস দ্য কোয়েশ্চেন। জি জি। আপনার চোখে, আপনার দৃষ্টিতে বাংলাদেশের সেরা ক্যাপ্টেন এখন পর্যন্ত যাদের দেখেছেন? ডেফিনেটলি উইনিং পার্সেন্টেজ, টিমের এনভায়রনমেন্ট দিয়ে আমি ডেফিনেটলি মাশরাফি বিন মুর্তজাকে অবশ্যই আগে রাখবো। বাংলাদেশের সেরা ওপেনার, এটা তো আসলে ডাউট ছাড়াই, আসলে হিস্ট্রি সবই বলে যে তামিম ইকবাল খান, এটা নিয়ে তো আসলে কোনো ডাউট হওয়ার কোনো প্রশ্ন নেই। সেরা বড় ভাই, সেরা বড় ভাই যদি বলি তাহলে সাকিব আল হাসান, যদি ধরি বড় ভাই হিসাবে। আর আমি মনে করি যদি আমি মিরাজের 1 বছরের বড়, তাসকিনের 1 বছরের বড়, শান্ত, লিটন, আফিফ, শামীম,
মুস্তাফিজ সবার 1 বছরের বড়। সো আমি মনে করি যদি আমি নিয়মিত থাকতাম, আমি আই হোপ ওদের সব থেকে প্রিয় বড় ভাই হতাম। এটা খুবই ইন্টারেস্টিং ইয়াস অ্যান্সার দিয়েছেন। আরেকটা ব্যাপার মানে বেস্টের কথা বললাম, হুম হুম। বাংলাদেশে এখন পর্যন্ত এই যে এত বেস্ট, এত ভালো ক্যাপ্টেন, ভালো বড় ভাই আপনি নিজে হতে পারতেন, ভালো ওপেনারের কথা আপনি বললেন, কারো ক্ষেত্রে কি মনে হয়েছে মানে যদি আপনি বলতে চান যে আসলে তার রোলটা আপনার ব্যাপারে আরো পজিটিভ হতে পারতো? সেটা কোচ হতে পারে, সিলেক্টর হতে পারে, ক্যাপ্টেন হতে পারে, সাধারণ ক্রিকেটার হতে পারে, বোর্ড প্রেসিডেন্ট হতে পারে, যে আপনার ক্ষেত্রে তার রোলটা আরো একটু বেটার হতে পারতো কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। যখন আমি হাতুড়া সিং এর আন্ডারে খেললাম, জি, তা আমার মনে হয়েছে যে আসলে সে যদি প্রপার আমার ক্যালিভার, আমার ট্যালেন্টটাকে ও ইউটিলাইজ করতে পারতো, হুম। আমি ডেফিনেটলি আরো বেটার রেজাল্ট দিতে পারতাম। আসলে যে কোনো মানুষের কথায় বলেন, কাজে বলেন, স্কিলে বলেন, তার সমস্যা থাকতেই পারে। উই আর নট না, definitely. 100% অ্যাকুরেট। জি, কোনো দিক থেকে আমরা অ্যাকুরেট না। সেটা ফিটনেস হতে পারে, সেটা স্কিল হতে পারে, সেটা উইকেট কিপিং হতে পারে, সেটা ফিল্ডিং হতে পারে, ওয়ার্ক এথিক হতে পারে। সেটা যদি আপনি ক্লিয়ার করেন এবং তাকে নিয়ে কাজ করেন, যদি সে ট্যালেন্ট হয় এবং আপনার মনে হয় যে তাকে দিয়ে আমার বাংলাদেশ টিমের কাজে লাগবে এবং সে পারফর্ম করে বাংলাদেশ টিমকে জেতাবে, তাহলে আমার মনে হয় সবকিছু বাদ দিয়ে তাকে পারফরমেন্সটা বিবেচনা করে বাংলাদেশ টিমের উপকারের জন্য রাখা উচিত এবং সেই হেল্পটুকু করা উচিত। সেটা আমি মনে হয়েছে যে আমি ওই টাইমটাতে আমার, আপনি জানেন কিনা জানি না, আমি 3.5 বছর 15 ওয়ার্ল্ড কাপের পরে টিমে ছিলাম না। এক্স্যাক্টলি। আমি খুবই খুবই অবাক হয়েছি, ইনজুর্ড কারণ হয়ে আপনি ব্যাক করার আমি পর। কিন্তু ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে তামিম ভাই আই এম দ্য বেস্ট ওপেনার, ব্যাপারটা হুম। পেয়ারটা এমনই ছিল, তামিম বিজয় একটা পেয়ার যাচ্ছে। 15 ওয়ার্ল্ড কাপে 2 ইনিংস খেলার পরে কিন্তু ইনজুর্ড, তারপর আমি 3 বছর টিমে নেই। এটা আমি খুবই অবাক হয়েছি, কারণ ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগ পর্যন্ত জিম্বাবুয়ে সিরিজে আমি হাইস্ট রান টেকার, আমি একটা 100 করলাম, একটা 85, একটা 95। পরে ওয়ার্ল্ড কাপে যাওয়ার পরে আমি আসলে আর 3 বছরই কোথাও নাই। মানে আমি খুবই মানে অবাক হয়েছি। চান্ডিকার রোলটা কি ছিল ওই সময়? কোচ ছিলেন। তো আসলে তখন আমার মনে হয়েছে যে আমি খুবই অবাক। 3.5 বছর একটা প্লেয়ারের জন্য যাওয়া অনেক বড় ব্যাপার, কারণ সে ফর্মের প্লেয়ার। আমি Exactly. খুবই ফর্মে আছি। মাত্র আমি তখন 25-26টা ম্যাচ খেলেছি, Exactly. 27টা ম্যাচ খেলেছি, আমি 1000 রান হয়ে গেছে আমার। সো আমি তখন খুবই, আমি মানে আমার প্যানিক অ্যাটাক, আমার ফ্যাটিক, আমার ডিপ্রেশন, মনে হচ্ছে যে আমি না খেতে পারছি না, ঘুমাতে পারছি না, কাজ করতে পারছি না, কারো কাছে জিজ্ঞাসা করতে পারছি যে হয়েছেটা কি বা ব্যাপারটা কি। তো ওই টাইমটাতে আসলে আমি খুবই খারাপ সময় পার হয়েছে। তারপরে আসলে যখন টিমে ডাক পেলাম, মাত্র 3-4টা ম্যাচ খেলে আবার বাইরে চলে গেলাম। পারফরমেন্স তো বাংলাদেশ টিমে করে করে আসা লাগে, এমনি এমনি তো আসতে পারে না। Exactly. তো এমনিতে আমাদের জন্য আসলে এমনি এমনি পারফর্ম করে আসা, না করে আসাটা ডিফিকাল্ট। অনেক পারফর্ম করে ন্যাশনাল টিমে আসতে হয়। তো তারপরে যখন আবার একটা সিরিজ খেলে আবার 2 বছর ওয়েট করতে হয়, তখন আসলে মনে হয়েছে যে ও যদি প্রপার আমাকে সাপোর্ট করতো, তখন আমি ব্যাপারটা আরো অন্যরকম হতে অনেক পারতো। ভালো, ওর সাথে যারা যারা ছিলেন দায়িত্বে তারা তো অবশ্যই, জি, সাথে ক্যাপ্টেন যারা ছিলেন তারা তো অবশ্যই, মানে যখন ওই সার্কেলটা ছিল 2016 থেকে 19 পর্যন্ত, তারপরেও যারা 2 বছর ছিলেন তারা যদি ওইভাবে আহ, দেখতো, অবশ্যই সিনারিটা Answer অন্যরকম হতে পারতো। অন্যরকম হতে পারতো, হ্যাঁ। উত্তরটা অন্যরকম হ্যাঁ, হতে আপনারা পারতো। মানে একটা ওপেনারকে হয়তো বা সারা জীবন আমরা বলে আসছি যে Yes. একজন ওপেনার, আপনি সেকেন্ড ওপেনারকে অবশ্যই পেয়ে যেতেন, আমি Of course. ডেফিনেটলি শিওর ছিলাম। অফ কোর্স। বিজয়, আমার লাস্ট কোশ্চেন, ইফ ইউ হ্যাভ দ্য টাইম মেশিন, জীবনের কোন জায়গাটা, কোন পার্টটা বদলাতে চাইবেন? আসলে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আল্লাহ হয়তোবা যে সামনে এমন কিছু রেখেছে যেটা আমি এখন আশাও করিনি, যেটা কল্পনাও করতে পারছি না, বাট আমার কল্পনা শক্তি অনেক প্রখর, আমি অনেক বড় স্বপ্ন দেখি। তো এই জন্য আমি আশা করতে পারি যে কিছু কিছু জিনিস চেঞ্জ হবে ফিউচারের সামনে। ইটস ভেরি সুন, হতে পারে পরশু দিনও, হতে পারে এই মাসে। তো আমিও সবসময় আশাবাদী একটা ছেলে এবং পরিশ্রমী, মেন্টালি এবং ফিজিক্যালি একজন মানুষ। তো আমি মনে করি যে যদি পরিবর্তন করতে হতো এবং যদি হাতে থাকতো, তাহলে 15 ওয়ার্ল্ড কাপটা আমি ফেরত যেতাম একদম ফার্স্ট ম্যাচ থেকে। আমি আমার আবার শুরু করতে পারলে খুব ভালো লাগতো, বাট আমি মনে করি আল্লাহ খুব ভালো প্ল্যানে রাখছে, হয়তো সামনে যা হবে ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ এনামুল বিজয়। শেষ? আপনার মতো, হ্যাঁ। শেষ না করলে আবার আপনি বিরক্ত হয়ে না না যাবেন না যে না ভাই, না না, আসলে আমাদের রিয়াসাত ভাই, গল্পের তো আসলে শেষ সুযোগই থাকে করেন। না। না না না, অনেকদিন পর আসলে বিজয়ের সাথে আমরা কথা হ্যাঁ হ্যাঁ, বলছি আমি এবং আসলে এই ইন্টারভিউ এরকম দেই হ্যাঁ, না, একদমই দেয়া হয় একদমই না। বিজয় কথা বলে না এবং
আমারও অনেকদিন থেকে বিজয়ের কাছে আসলে একটা ইন্টারভিউ পাওনাও ছিল যে আসলে কেন বিজয় খেলতে পারে না, কি সমস্যাটা তার মধ্যে। ফাইনালি আমরা ডায়াগনোসিস করলাম যে যে সমস্যা, সেই সমস্যা রোগী নিজেও জানে না। অনেক ভালো থাকবেন বিজয়, আপনার জন্য অনেক শুভকামনা। নিশ্চয়ই আপনাকে নিয়ে আমি আমার প্ল্যাটফর্ম থেকে কাজ করবো, এটুকু শিওর থাকেন। থ্যাংক ইউ। ভালো থাকবেন।